ক্ষমতাকে নিয়ন্ত্রণ করার হচ্ছে একটি পদ্ধতি ডিপ্লোমেসি। আর যদি একটু এটাকে আরেকভাবে বলি তাহলে হচ্ছে ডিপ্লোমেসি বা ফরেন পলিসি এটি এমন একটি পদ্ধতি, সেটি হচ্ছে যে আমি যেটি চাই সেটি অন্যের মাধ্যমে আদায় করিয়ে নেওয়া। সেটি হয়তো সবসময় যুদ্ধ না, সেটি হয়তো অনেকাংশে অনেক সময় আলোচনা, সেটি হয়তো সবসময় দূরত্বের সম্পর্ক না, সেটি হয়তো অনেক সময় ভালোবাসার সম্পর্ক দিয়েও হয়তো সম্ভব। আমরা যদি বিগত 16 বছর দেখি, আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদেরও তারুণ্যটা পার হয়েছে এই 16 বছরে হাসিনার যে আওয়ামী লীগের যে দুঃশাসন বা তাদের যে স্বৈরাচারী ব্যবস্থা, এই ব্যবস্থার মধ্যে দিয়ে। তো এই ব্যবস্থায় আসলে স্বাধীন বাংলার যে রূপ হওয়ার কথা ছিল, আমরা যদি বলি স্বাধীনতার যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারের দিকে যদি আমরা তাকাই, সেই ক্যারেক্টারে আসলে আমরা স্বাধীনতা তো দেখিনি, বরং দেখেছি প্রতিটি মুহূর্তে পরাধীনতা। এখন সেই পরাধীনতা যদি বলি ভারত কেন্দ্রিক যদি আলোচনাটা হয়, যেহেতু আমরা হাইয়েস্ট বর্ডার শেয়ারিং কান্ট্রি উইথ ইন্ডিয়া, তো পরাধীনতার আসলে গল্পগুলো ঠিক এমন যে আমরা দেখেছি যে প্রায় 600 মানুষকে বর্ডারে হত্যা হতে, আমরা দেখেছি 20টি চুক্তি হয়েছে, অলমোস্ট 66 স্মারক হয়েছে তাদের সাথে, কিন্তু এগুলো কোনো কিছুই আমাদের কাছে এই পতিত যে স্বৈরাচার, সেই স্বৈরাচার আমাদের কাছে পরিষ্কার করেনি। এখন ফরেন পলিসি আসলে বা যদি বলি ডিপ্লোমেসি, এই ফরেন পলিসি ডিপ্লোমেসি আলোচনা করতে গিয়ে আসলে জনগণের স্টেক এখানে কতটুকু হবে, আমার কাছে মনে হয়েছে যে এটি একটা বিদ্যমান আলোচনারই অংশ। আমি জনগণকে কতটুকু জানাবো, আমার জনগণের কাছে কতটুকু ক্ল্যারিফিকেশন গভর্নমেন্টের দেওয়ার জরুরত আছে, গভর্নমেন্ট কতটুকু ক্ল্যারিফিকেশন দিয়ে সে বিভিন্ন চুক্তি বা অন্যান্য কার্যক্রম বিভিন্ন দেশের সাথে পরিচালনা করবে, এটি আমাদের কাছে সবসময় মনে হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু। কারণ আপনি দেখবেন যে আমরা কিছুদিন আগেও আমরা যখন দেখেছি যে পতিত স্বৈরাচারের অনির্বাচিত প্রধানমন্ত্রী তিনি যখন চীনে সফর করেছিলেন, তার সরকার পতন হওয়ার কিছুদিন আগের কথা, তিনি কিন্তু তার চীনের সফর সংক্ষিপ্ত করে বাংলাদেশে ফিরে এসেছিলেন, এবং সেটি নিয়েও একটা বড় আলোচনা আমরা বাংলাদেশের যে অ্যাসপেক্ট, এই অ্যাসপেক্ট আমরা এই আলোচনাটা হতে দেখেছি। সেই চীনে থেকে তার ফেরত আসার আসলে গল্পটা কোথায়? এটি কি শুধুমাত্র তার ভারতের সাথে হৃদয়তার সম্পর্ক, নাকি যদি বলি যে আরেকটু ব্রডার এসপেক্টে বা আরেকটু বড় ল্যান্ডস্কেপে যদি আমরা আমাদের বাংলাদেশের ফরেন পলিসিকে দেখি, সেখানে আসলে ইউএস বা এই অ্যানেক্সেশনের আসলে অন্য কোনো ক্ষেত্র আছে, বা এই অ্যানেক্সেশনের অন্য কোনো আমাদের সাথে সম্পৃক্ততার অন্য কোনো কার্যক্রম আছে। তো এটিও আসলে আলোচনার একটা বড় জায়গা। আমরা সম্প্রতি সময় আমরা দেখেছি যে ইউএসের পক্ষ থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি গ্রহণ করা হয়েছে, যে স্ট্র্যাটেজিকে আমরা স্যার আরও ভালো বলতে পারবেন, যেটিকে আমরা জানি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি হিসাবে। তো ইন্দো এবং প্যাসিফিক নিয়ে ভারতের সাথে যে দূরত্ব ইউএসের তৈরি হয়েছে, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে চায়নার সাথে যে দূরত্ব ইউএস তৈরি করেছে, সেখানে আসলে বাংলাদেশের অবস্থানটা ঠিক কোথায় হবে, বাংলাদেশ আসলে ঠিক কোন ভাষায় ইউএসের সাথে কথা বলবে, এবং বাংলাদেশ আসলে এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশের অবস্থান আসলে ঠিক কোন পয়েন্টে হবে, যে পয়েন্টে বাংলাদেশ তার অভ্যন্তরীণ নিরাপত্তার সুরক্ষাও দিতে পারবে, যে পয়েন্টে দাঁড়িয়ে থেকে ভারতের সাথে যেই চোখে চোখ রেখে যেই কথা বলা, সেই কথা বলার জায়গাটাও থাকবে, এবং পাশাপাশি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ, যেটিকে আমরা এখন সবচেয়ে বড় রেভিনিউ জেনারেটিং যেই অংশ, সেই অংশকে আমরা ব্লু ইকোনমির সাথে কানেক্ট করি, সেই অংশ হচ্ছে বাংলাদেশের বঙ্গোপসাগর। সেই বঙ্গোপসাগর নিয়ে আসলে আমাদের অবস্থান কি হবে? আমরা যদি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির দিকে তাকাই, আমরা যদি চায়নার অবস্থানের দিকে তাকাই, এবং প্যারালালি যদি আমরা ভারতের যে আগ্রাসী ভূমিকা বা আগ্রাসী চোখ আমাদের দিকে, এই তিনটা জায়গায় আসলে দাঁড়িয়ে থেকে আসলে আমরা কোন অবস্থানটা গ্রহণ করব, সেই অবস্থানটা আসলে আমাদের মানে কোথায় থাকবে। যেমন আমরা যদি ভারতের প্রশ্নে যদি আমরা একটু দেখি, আমরা আসলে সর্বোচ্চ বর্ডার শেয়ারিং কান্ট্রি হিসাবে তাদের সাথে আমাদের অলমোস্ট $12 বিলিয়ন হচ্ছে ব্যবসা আছে। তাদের সাথে আমাদের যে সম্পর্কের জায়গাগুলো, এই সম্পর্কের জায়গাগুলো আসলে কেমন হবে? এটি কি আসলে আগের মতন নতজন নীতিতেই আমরা থাকবো, যেখানে আসলে শুধুমাত্র একটি স্বৈরাচারী ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য আমি চুক্তির পর চুক্তি করে যাব, শুধুমাত্র একটি ভোটবিহীন সরকারকে বাংলাদেশের অ্যাসপেক্টে লেজিটিমেট করার জন্য আমি
আমার এই পার্শ্ববর্তী দেশ আমাকে যেভাবে প্রেসক্রিপশন দিয়ে পাঠাবে, সেই প্রেসক্রিপশনে আমি আমার অভ্যন্তরীণ অর্থনীতি, আমি আমার অভ্যন্তরীণ রাজনীতি, আমার বিরোধী দল দমনের নীতি, আমার পাশাপাশি যেই রাজনৈতিক বাস্তবতাগুলো আছে সেগুলোকে ডিল করার যে নীতি, আমি কি সেই প্রেসক্রিপশনে এখনো আমরা চলমান থাকবো, নাকি নতুন কোনো বাস্তবতা বাংলাদেশের রাজনীতিতে হাজির করতে হবে, যে বাস্তবতাটা আসলে আমাদেরকে ভিন্ন একটা জায়গায় নিয়ে যাবে? আমরা যদি গ্লোবাল এসপেক্টে দেখি, গ্লোবাল ল্যান্ডস্কেপে যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে ট্রানজ্যাকশনাল পিরিয়ড আমরা পার করছি সার্বিকভাবেই। আমরা যদি রাশিয়া ইউক্রেনের অবস্থান দেখি, আমরা যদি ইরান সহ তার রেজিস্ট্যান্স ফোর্স থেকে শুরু করে রিসেন্টলি সিরিয়াকে হারানো, তার পরবর্তী সময়ে ইউএসের নতুন করে মিডল ইস্ট যে নীতি, এই সার্বিক যে দিক, এই সার্বিক দিকগুলোতে আসলে তাকালে যে বাস্তবতা বাংলাদেশের অ্যাসপেক্টে হাজির হয়েছে, যে বাস্তবতা বাংলাদেশে এসে দাঁড়িয়েছে, আরিফ সোহেলের সাথে আমি আসলে একমত হয়েই বলতে চাই যে আমরা আসলে কি শুধুমাত্র নিরাপত্তার স্বার্থে নতজানু থাকবো, নাকি আমরা স্বাধীন থাকবো এবং এই স্বাধীনতা ধরে রাখার জন্য, এই স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য আমরা প্রয়োজনে যুদ্ধ করব, আমরা প্রয়োজনে আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা আমাদের এই বাংলাদেশকে প্রোটেক্ট করার জন্য শিল্ড হয়ে দাঁড়াবো। এটি আমাদের জায়গা হওয়া উচিত, আর ভারতের প্রশ্নেও আমাদের অবস্থানে এটি হওয়া উচিত।